কোন খেয়ালে গরম জলে এসে পড়েছিল কুড়ি কিংবা পাতাটি, তার ঘ্রাণে যেন চাঙ্গা হয়ে উঠেছিল ঝিমুনিতে থাকা পৃথিবী। ঘটনা চায়ের আদিবাড়ি চীনে, কিন্তু এই বাংলাদেশও এখন ক্রান্তিতে, শ্রান্তিতে, অবকাশে সকল কিছু হারিয়ে বা সব পাওয়ার আনন্দে চায়ের পেয়ালাতেই চুমুক দিতে চায়। চা পানের সময় আপনি কি খুঁজেন? ভালো মানের চা, কিন্তু আমি কিন্তু খুঁজি ভালো মন, কারণ চায়ের সঙ্গে মনের একটি সংযোগ রয়েছে। চায়ের যতই আয়োজন থাকুক না কেন, সেই আয়োজনের সঙ্গে যদি মন যুক্ত না হয় তাহলে কিন্তু চায়ের যে স্বাদ আমরা বলি, সেই স্বাদটি কিন্তু যথাযথ হয় না। চায়ের পানের যে তৃপ্তি, চা পানের পর যে এই প্রকৃতির মতো সুন্দর হাসি, সেই হাসিটি কিন্তু আপনার মুখে ফুটে উঠবে না। সুতরাং চা যিনি তৈরি করবেন তার সঙ্গে তার যে চায়ের সঙ্গে তার মনের যে যোগাযোগ স্থাপন হওয়া, সেটা খুবই জরুরি। কারণ এই যে প্রকৃতির কাছে আমরা যখন আসি, সেখানেও কিন্তু প্রকৃতির যে আয়োজন, সেটা যতই সুন্দরভাবে সাজানো থাকুক না কেন, আপনি যতক্ষণ না তার সঙ্গে একটি সম্পর্ক বা আত্মীয়তার বন্ধনে এক হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রকৃতিও আপনার জন্য সুন্দর নয়, এই চায়ের মতোই। দেশে বছরে যে 9 কোটি টন চা উৎপন্ন হয়, তার বেশিরভাগটাই তৃষ্ণা মেটায় স্থানীয় চা আসক্তদের। বাংলাদেশে চায়ের প্রথম চাষ শুরু হয় চট্টগ্রামের কুন্ডু চা বাগানে 1840 সালে। এখন যেখানটায় চট্টগ্রাম ক্লাব এবং সার্কিট হাউস। সিলেটে বাণিজ্যিক চা চাষ শুরু হয় 1854 সালে মালিনীছড়া চা বাগানে। তারপর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে একটা ছেলে, একটা মেয়ে আর স্বামী। আচ্ছা, স্বামীও কি বাগানে কাজ করে? আপনি এই যে পাতা তুলেন, এই পাতা তোলাতে সংসার চলে? কি করি? আর এমনি রেশন পান না? রেশন এই দিয়েই মানে সংসার চলছে। আপনার পরিবারে কজন আছে? 5 জন। 5 জন? 2টা মেয়ে, একটা ছেলে, আমার আর বিয়ে করা। আচ্ছা আচ্ছা, তা বাগানে কাজ করেন? আমরা 2 জনেই করি। আর বাচ্চারা? বাচ্চারা একটা পড়ালেখা করে। কিসে পড়ে? ও একটা এসএসসি পাস দিচ্ছে, একটা এসএসসি নিচে আছে। ও আচ্ছা, স্কুলে পড়াচ্ছেন? হ্যাঁ। তা যা 2 জন মিলে যত টাকা পান, তাদের চলছে সংসার, নাকি অন্য কাজও করতে হয়? আর কি কাজ করব? আর তো কোনো কাজ আর কোনো কাজ নেই? এই কাজেই আমরা ভরসা। বাচ্চাকে কোন পর্যন্ত পড়াবেন চিন্তা? দেখি যতটুকু পারি অতটুকু পড়াইনি। আপনাদের বাগানের কেউ বিশ্ববিদ্যালয় কলেজে গিয়েছে? বিশ্ববিদ্যালয় কলেজে এখানে আছে। আপনার ছেলেকেও নেবেন? আমার ছেলে তখন মেকারি কাজ করে। না, তাহলে যে ইসে পড়ে কে, কলেজে পড়ে কে আপনার? আমার ছেলেটাই পড়ে, কাজও করে পড়ে। ও, কাজও করে পড়ে, তো ভালো। কতদিন যাবত বাগানে কাজ করেন? বহুত দিন ধরে। মানে শুরু থেকে এই বাগানে? হ্যাঁ। জন্ম আপনার এই বাগানে? আপনার ছেলেমেয়েরা কি করে? আমার 2টা মেয়ে আছে। 2টা মেয়ে? তো 2টা মেয়ে কি করেন? আমার লোক পাচ্ছে। ও, এই পাতাই তুলে? ও, মেয়েদের বিয়ে দিচ্ছেন? একটা দিই, বড়টা। মেয়েদের পড়ালেখা করার নাই? না, গরিব মানুষকে না পড়ালেখা। না, বাগানের অনেকে তো আবার এই যে পড়ালেখা করাচ্ছে, আপনি করেন? যার ভাই আছে, বুয়া আছে, সে করায়। আমরা বুড়া বুড়ি আছি, একটা মেয়ে আছে। আমরা কোনো ও, রোজগারের আর কোনো উপায় নাই, যে কারণে আর যেটা মেয়ে করে এটাই আমরা খাই। ও, মেয়ে রোজগারই খেতে হচ্ছে আপনাকে।
1930 সালের বিশ্ব অর্থনৈতিক মন্দায় যখন চা রপ্তানি বন্ধ হয়ে যায় তখন বিনামূল্যে চা বিতরণ করা হতো, সঙ্গে চিনি ও দুধ। চা খাওয়ার পদ্ধতিও শিখিয়ে দেওয়া হতো। আর এখন বাজারে রকমারি চা বিক্রি হচ্ছে। চায়ের স্বাদে আনা হচ্ছে নানা রং রূপ। আর চা ছাড়া কতজনের তো দিবারাত্রি চলেই না। এখানে যে আপনারা চাটা যে তৈরি করেন, কয়টা গ্রেডের চাটা হয়? আমাদের বাগানে আমরা বেসিক্যালি 4টা গ্রেড বেশি করি। সেটা হলো গিয়ে আপনার ডার্ক গ্রেড, সিটি ডার্ক, তারপরে আমরা জিপিওপি, ওএফ আর পিএফ। এমনি সার্বিকভাবে চা বাগানগুলোতে অনেকগুলো গ্রেডই হয়। তো কয়টা হয় সর্বোচ্চ? এরা 8টা 9টা 10টা বিভিন্ন বাগান বিভিন্ন তার মেশিন বা তার ক্রাইটেরিয়া, তার পাতা অনুযায়ী, তার মার্কেট চাহিদা অনুযায়ী সে করে। আচ্ছা, তার সর্বোচ্চ মানে ভালো গ্রেড হচ্ছে? ভালো সবচেয়ে দামে বিক্রি হয় আপনার 2টা গ্রেড আছে। একটা হলো আপনার খেয়াল করতে সিডি, যেটাকে আমরা টি ব্যাগ ইউজ করি। আচ্ছা, টি ব্যাগের যেটা একটা আছে, আরেকটা হচ্ছে কি আমরা যে প্যাকেটিং। আমরা হোয়াইট টি বলতেছি, মানে সাদা চা, এটা কোনটা? বিশেষ পাতা লাগে, আলাদাভাবে প্লাকিং করতে হয়, পুরো প্রসেসটাই অন্যরকম। আচ্ছা, সেটা কি শ্রীমঙ্গলে? এটা সিম্পল 1-2টা গার্ডেনে হয়। আর এটা আসলে আমাদের দেশের মার্কেটের জন্য এটা আসলে ওভাবে কমার্শিয়ালি এটা। কিন্তু আমাদের দেশে তো অনেকে বলে যে মানে সবচেয়ে ভালো গ্রেডটা বিদেশে চলে যায়। না, এটা ভুল। আমাদের এখন নিজেদের যে চাহিদা, আমরা দেখেন যে উল্টা আমরা আরো ইম্পোর্ট করতেছি, আমাদের লোকাল চাহিদা অনেক বেড়ে গেছে। তা আমাদের উৎপাদন কি বেড়েছে? চাহিদার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে? এই বছর আমাদের এখন পর্যন্ত আমাদের উৎপাদন কম আছে। এই বছর আমাদের প্রথম দিকে খুব খরা ছিল, বিশেষ করে আমাদের সিলেটের এই ভ্যালিতে খুবই খরা ছিল। মাঝে আবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের যেটা ফটোসিনথেসিস সালোকসংশ্লেষণ হয় নাই, যে কারণে আমাদের পাতাগুলো ব্লুম হয় নাই। চা পর্যটন এখন বেশ জনপ্রিয়। বিশেষ করে সিলেট অঞ্চল কেন্দ্রিক পর্যটনকে জনপ্রিয় করে তুলতে চা পর্যটনকে ব্র্যান্ডিং করা হচ্ছে। এখানকার হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং সিলেটকে ঘিরে এই চা পর্যটন জনপ্রিয় হচ্ছে। এই অঞ্চলে চা বাগান ছাড়াও আছে হাওর, নদী, ঝর্ণা, সংরক্ষিত বনাঞ্চল এবং পাহাড় টিলা। তাই পর্যটকদের ভিড় রয়েছে বৃহত্তর সিলেটে, বিশেষ করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে। সিলেটে কি প্রথমবারের মতো আসলেন? শ্রীমঙ্গলে আমার প্রথম। লাউয়াছড়া আসলেন বা শ্রীমঙ্গলে আসলেন, সিলেটে গেলেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের পুরোপুরি যে মানে কতটা আমরা পর্যটন বান্ধব হতে পারলাম? আসলে আমরা সামগ্রিক বাংলাদেশে যদি একটু চিন্তা করি যে আমাদের ব্যতিক্রমী কিছু জায়গা আছে সারা বাংলাদেশে, যেমন আমরা পার্বত্য চট্টগ্রামে কিছু এলাকা বলতে পারি, সিলেটের এরিয়াটাকে বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে যে ঘোরাঘুরি করলাম শ্রীমঙ্গলে, আসলে পুরোপুরি পর্যটন বান্ধব আমরা এখনো ওইভাবে আসলে হতে পারি নাই। পর্যটন বান্ধব হতে গেলে যে কিছু সেবার মান আছে সেগুলো আমরা এখনও ওইভাবে পাচ্ছি না। যেমন আমাদের যে চাঁদের গাড়ি যেগুলো আমরা আসতেছি সেগুলো আসলে কোথা থেকে আমরা পাবো, সেই ইনফরমেশনগুলো কিন্তু ওইভাবে এখনও আমরা পাচ্ছি না। এছাড়া আমার যেটা মনে হয়েছে যে পর্যটন বান্ধব করতে গেলে ইনফরমেশনের অনেক প্রাপ্যতা থাকতে হবে। খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, তথ্যের বিভ্রান্তির একটা আছে। তথ্য নানা রকম তথ্য ছড়িয়ে থাকে, কোনটাকে আপনি বিশ্বাস করবেন, আবার এসে আবার ওই তথ্যর সাথে মিল পান না। পর্যটনের ক্ষেত্রে শিশু এবং নারী, হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাদের কিছু সুবিধার বিশেষ দরকার হয়, সেগুলো আপনি কতটা দেখতে পান? কিছু জিনিস আছে যেটা ট্রাভেল করতে গেলে মাথায় নিয়ে রাখতেই হবে যে না, আমাকে এতটুকু প্রবলেম ফেস করতে হবে বা আমি এতটুকু মেনে নিয়ে আমি আমার বেবিকে নিয়ে আমি সেভাবে ট্রাভেল করব। এরকম প্রত্যেকটা রিসর্টের সাথে আপনার যেটা মেডিকেল কোনো ইস্যু তো হতেই পারে, সেসব ক্ষেত্রে এই ব্যাকআপগুলো যদি থাকে বা ওদের যদি পার্সোনাল কোনো ট্রান্সপোর্টেশন থাকে যে আমাদের যখন কোনো প্রয়োজন কোনো কিছুতে আমরা যেতে পারি, বা যে কোনো ক্ষেত্রে তো ট্রান্সপোর্টের একটা ইস্যু থেকেই থাকে, এইগুলো যদি থাকে আমার মনে হয় আরেকটু ভালো হবে। এক মিনিট, আপনারা যে এই যে সিলেটে এসছেন, হ্যাঁ, তা পর্যটক হিসাবে যা যা থাকা উচিত সেরকম সব আছে বলে মনে করেন? জি, কিন্তু রাস্তা আরেকটু ভালো হলে, কিছু জায়গায় রাস্তা ছিল, রাস্তাগুলো দুর্বল। রাস্তা দুর্বল। আচ্ছা, আর এমনি এই যে রিসোর্টের ভাড়া বা থাকার সুযোগ সুবিধা সেগুলোর কি অবস্থা? রিসোর্ট ভালো, মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে শহরের ভিতরে কয়েকটা হোটেল
একটু নিয়ে ভালো উন্নত করতে হলে ভালো। আর খাবার মান খুবই ভালো, সিলেটের খাবার মান এখন পর্যন্ত খাবার রিজনেবল প্রাইসে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যেহেতু এটা চায়ের শহর, শহরের মধ্যে চায়ের দোকান খুবই কম। জি, এটা সত্যি কথা। কালকে সারাদিন ঘুরলাম একটা চা পাতা না চা স্টল, মানে অন্য এলাকা থেকে এক্সেপশনাল চাগুলো তো থাকা দরকার, বাট চায়ের স্বাদ ঠিকমতো পাচ্ছি না। চায়ের স্বাদ পাচ্ছি না। পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাই। পর্যটকদের ভিড়ের দিকে খেয়াল রেখেই এই অঞ্চলে হোটেল রিসোর্টও তৈরি হচ্ছে একের পর এক, কিন্তু পর্যটক সেবায় এখনও মনে হয় রয়ে যাচ্ছে কিছু ঘাটতি। পর্যটকদের কিছু পাওয়ার মাঝে কিছু অতৃপ্তিরও প্রকাশ ঘটছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। শ্রীমঙ্গল যতবার এসেছি শহরের মানুষের ঘুম ভাঙার আগে পথে নেমেছি। গলিপথ ফুটপাত ধরে হেঁটে দেখেছি শহর কিভাবে আড়মোড়া ভেঙে জেগে ওঠে। অন্য অনেক শহরের চেয়ে শ্রীমঙ্গল জেগে উঠতে সময় নেয়, তবে 1-2 দশক আগের অভ্যাস থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে। তাই সকালের নাস্তা অন্য সময়ের চেয়ে একটু আগেই জুটিয়ে নিতে পারলাম। যে শহর বা গ্রামে যাই সেখানেই খোঁজ রাখি খাবারের ইতিহাসের। সেই ইতিহাসের পাতাতেই চৌমোহনায় মিলল এই নাস্তা ঘরটি। যতদূর মনে পড়ে শ্রীমঙ্গলে সর্বশেষ সুধাতে নাস্তা করেছিলাম হচ্ছে 1994 সালে। তখন শ্রীমঙ্গল এরকম ছিল না, একটা মফস্বল শহরের মতোই ছিল, একদম সাদামাটা একটি শহর ছিল। এখন শ্রীমঙ্গল শহরে একদম একটু যদি বলি বড় শহর বা রাজধানীরও কিছু ছিটেফোঁটা পড়েছে, কিন্তু সুধা কিন্তু সুধার মতোই আছে। আমি দেখতে পাচ্ছি যে সেই 94 সালের যে সুধাতে সকালের রাস্তার যে পশাগুলো ছিল সেটাই আছে। এখানে এসে যেটা দেখলাম যে সেই পুরনো কারিগর আছেন, সেই পুরনো ঢংটিও আছে সুধার। নাস্তা শুরু করবো, মনে হচ্ছে যে সেই আগের ঢং আগের স্বাদই আবার ফিরে পাবো সুধাতে। সুধার সেই সুধা নিশ্চয়ই হারিয়ে যায়নি। এখানে দীর্ঘদিন যাবত আছেন না, তা সেই ক্ষেত্রে বলেন তো যে সুধা, এই সুধাতে যে নাস্তা করতে আসে, দুপুরে সিঙ্গারা খেতে আসে, বিকালে পুরি খেতে আসে, কোন সুধা আসে? মানে মানুষের এখানে আসার যে ভিড়, হ্যাঁ সেখানে মনে হয় নিরামিষ সব মানুষও আসে এখানে। বাজিও ভালো হয়, চাও ভালো হয়, সব কিছু ভালো হয়, এই কারণে এখানে আসে। এবং এখানকার যারা খেতে আসেন তারা সব মানে পুরনো কাস্টমার? পুরানো আছে, নতুনও আছে। তা আপনি কি তৈরি করেন? আমি চা বানাই। আপনি চা বানান। এই যে এই এত বছর যাবত এখানে আছেন, তার কাস্টমারদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? হ্যাঁ, কিরকম সম্পর্ক? যে আপনার হাতে চা ছাড়া খায় না এরকম? ঠিক আছে। এই যে আপনাদের সুধাটা কতদিন যাবত এই রেস্টুরেন্টটা করে চালাচ্ছে? ওইটা তো অনেক আগে, এই জায়গায় মনে হয় 40 বছরের মতো আছে। তার আগে পুরান বাজারে আছে। কত প্রজন্ম ধরে চলছে এটা? 3 প্রজন্ম। পাকিস্তান আমলে না বাংলাদেশ আমলে? পাকিস্তানের মধ্যে। দই খাওয়ার এক নেশা আছে, মিষ্টির তীব্র নেশা থেকে দই আসা, অবশ্যই টক দই। সব শহরে টক দই জুটে না,
টক মিষ্টি বলে কিছু একটা পরিবেশন করে, কিন্তু হেমন্তের সকালে চৌমোহনায় মিলে গেল ঠিক যেমন চাই তার চেয়েও স্বাদু টক দই। এটা বৈশিষ্ট্য কিছু টক দইটা, মানে টক দই তো সব জায়গায় পাওয়া যায়, আপনাদের তো আলাদা আছে? আমাদের এখানে দেশি গাভীর গরুর দুধের দইটা, টক দইটা প্রতিদিন তৈরি হচ্ছে? জি, প্রতিদিন। আমাদের দোকানটা 24 ঘন্টা খোলা, প্রতিদিনের মাল প্রতিদিন বানানো। 24 ঘন্টা খোলা? 24 ঘন্টা। তা আপনাদের প্রায় মানে একদম মুক্তিযুদ্ধের সময়ের আগে থেকেই এটা চলছে? জি, চলছে। এটা নাম ছিল অন্যটা, এরপর থেকে মানে মিলন কেবিন থেকে শ্যামা। যাত্রা যেদিকেই করি সব পথ যেন আমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয় কোনো নদীর কাছে। এই যে এত নদীকে কাছে পাই, তবু তাদের স্বরলিপি রাগ পড়তে জানা হলো না। মৌলভীবাজারের মনু জলধারার সামনে এসে মনে পড়ছে মনু নামের সেই ঋষির কথা। ধ্যান কি তাকে এই জলধারার স্বরলিপি পড়তে শিখিয়েছিল? উত্তর জানা নেই, তবে স্রোতস্বিনী এই জলধারাকে আমরা এখন মনু নামেই চিনি। ভারতের ত্রিপুরা প্রদেশের সর্বদক্ষিণের পাহাড় থেকে নেমে আসা দুটি নদী মনু ও দেও উত্তর দিকে প্রবাহিত হয়ে ঊনকোটি জেলার মনুঘাট নামক স্থানে একে অপরের সঙ্গে দেখা হয়। একযোগে প্রবাহিত হয়ে কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামে প্রবেশ করে। মনু স্বাভাবিক প্রবাহ নেই, তাকে স্বচ্ছন্দে চলতে দেয়া হয়নি। করা হয়েছে শাসন, নির্মাণ করা হয়েছে ব্যারেজ বা বাঁধ। নদী ভাঙ্গন তীরবর্তী মানুষদেরও বিভিন্ন সময়ে করেছে বিপন্ন। তবে মানুষের অনাচারে মনু নিজেই আজ বিপর্যস্ত। এই মনু নদী তো ছোটবেলা থেকে দেখেন নাকি? তা কেমন মনু নদী? তো আগে যেমন ছিল তেমনই আছে না একটু আবার বদলা গেল? আগে তো বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে মানে? পাশে বড় হয়ে গেছে। পাশে বড় হয়ে গেছে, নদী ভেঙেছে? আচ্ছা, আর পানি? পানি তো খুব বেশি, এই নিচে উঠে যায়। ওই উপরে উঠে যায়? আচ্ছা, মনু নদী কি কোনো গ্রাম ভেঙে নিয়ে চলে গেছে না? গেছে স্যার, আগে গেছে। কয়টা গ্রাম ভাঙছে এখানে? এদিকে একটা ভাঙছে, উজানে ভাঙছে 2টা। আচ্ছা, এইদিকে ভাঙছে 3টা। তা মনু নদীতে পানি কখন বেশি থাকে? আশ্বিন থেকে বেশি থাকে, যখন যে ঢল নামে। মনু নদীর পাড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে একটি রেল স্টেশন। ব্রিটিশ শাসনের সময়কালে চালু হওয়া স্টেশনটিতে এখন আর ট্রেন এসে থামে না। একসময়কার ব্যস্ত রেল স্টেশনটি ডুবে যাচ্ছে লতা গুল্মে। এই স্টেশনটা যখন ছিল তখন কি অবস্থা ছিল একটু বলেন তো? স্টেশন দরজা বন্ধ 5 বছর। ও, 5 বছর? আচ্ছা। আর ট্রেন থামতে সোনামের যাই তো ট্রেনগুলো থামতো, কিন্তু এখন একবারে টুটেই বন্ধ, কোনো ট্রেন আসে এখন আর আসে না। যখন ট্রেন থামতো তখন এই যে মানুষজন, হ্যাঁ, মানে এই স্টেশনের জমজমাট অবস্থাটা একটু বলেন তো? উত্তরাঞ্চল থেকে মনোরথ শমশনগর বানুগাছ টিলাগাঁও লংলা চাকিয়া উন্নত আছিল এই মনুর স্টেশন। এই মনু স্টেশনটা, আর এই মনু স্টেশনটা ধ্বংস হইল এই হালত। না, কেন ধ্বংস হলো? কেন মানে কমে গেল, বন্ধ হলো কেন? গাড়ি ট্রেন নাই। একসময় ট্রেন চলাচল করছে, কিন্তু টাইম মতো আইছে না। মনে হয় 7টা 2টা তো আইছে না। আচ্ছা, তখন মানুষ সড়ক পথে যাওয়া পূবে মনু নদী, উত্তরে দিঘি ঘাট, দক্ষিণ পশ্চিমে অরণ্য আচ্ছাদিত গ্রাম। এক নান্দনিক রেল স্টেশন মনুর ক্ষয়িষ্ণু রূপও ছড়িয়ে রেখেছে মুগ্ধতা।
চা শ্রমিকরা তাদের ক্লান্ত জীবনের মাঝেও উৎসবের দ্যুতি ছড়ায়। হয়তো বঞ্চনা, দারিদ্র্যকে ভুলে থাকার জন্যেও উৎসব উপলক্ষ হয়ে আসে। উৎসবের সঙ্গে যোগ থাকে ধর্মেরও। চা বাগানের শ্রমিকদের কাছে দুর্গাপূজার পরে বড় উৎসব ফাগুয়া। আমরা এবার কোনো উৎসবে আসিনি, আসলে হয়তো ঝুমুর, হাড়ি নৃত্য, পত্রসওরা, বিরোহার পরিবেশনা দেখতে পেতাম। উৎসব নেই, তবু আমাদের জন্য আয়োজন করা হলো লাঠি নৃত্যের। শিরিষের তলে তলে হাসে পাতা তুলে দেখে মজা লাগে। শিরিষের তলে তলে হাসে পাতা তুলে দেখে মজা লাগে। লাল শাড়ি হাতে চুড়ি পয়রি কিনকে ছড়ি মকে দিবানা বানাইলি ও ছড়ি রে, মকে দিবানা বানাইলি। ঢোল মাদল শুনি মনে মরুরিল এই ভাদর মাসে। মইনি বাসিয়া কেন বাজাই দিল তোকে মন পড়িছে। শিরিষের ঝুমর বলে নাম করলি তোকে ছড়ি মন মন্দিরে সাজাবো ছড়ি রে, মন মন্দিরে সাজাবো। এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ছড়ি বাগানিয়া দেখে মরম লাগে। এত সুন্দর সুন্দর ছড়ি বাগানিয়া দেখে মরম লাগে। শিরিষের তলে তলে হাসি পাতা তুলে দেখে মজা লাগে। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অরণ্যের নিজের একটা জীবনচক্র আছে, দিন রাত্রি সংসার। যত তার তালিম নেওয়া যেতে পারে অরণ্যের কাছ থেকে। অরণ্যে যে সুর বাজে তার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। বৃক্ষের পাতা, পোকা পাখিদের উড়াল, প্রাণীদের হন্টন, কথোপকথন। অরণ্যের সুরের জলসা সকল ঋতুতেই জমে আছে দিবারাত্রি। তাই অরণ্যে যেতে চাই নিঃশব্দে। কিন্তু আমাদের কোনো অরণ্যেই নিস্তব্ধতা নেই, আছে মানুষের কোলাহল, আছে মানুষের তৈরি যানবাহনের কর্কশ আওয়াজ। এই হট্টগোল থেকে রেহাই পায়নি ভানু গাছবন। 1925 সালে ব্রিটিশ সরকার মৌলভীবাজার কমলগঞ্জের এই অঞ্চলে সংরক্ষিত বন তৈরি করে, যা আজকের লাওয়াছড়া বলে পরিচিত। লাওয়াছড়ার জাতীয় উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে, কিন্তু মানুষের কোলাহল বৃক্ষ জীবের সংসার সুখের রাখেনি। লাওয়াছড়া ঘেঁষে কিংবা বলা যায় ওই অরণ্যের মাঝেই বাস খাসিয়া নৃগোষ্ঠী। তাদের টিলার দিকে যেতে খাসিয়া শিশুদের সঙ্গে দেখা হয়ে যায়।
খাসিয়াদের এই পুঞ্জিতে আগেও এসেছি কয়েকবার, তবে এবার আসা হলো অনেকদিন পর। পুঞ্জিটা কত দূরে? এখন কতগুলো পরিবার থাকে এখানে? এখানে 30টা পরিবার। 30টা পরিবার থাকেন আপনারা? আচ্ছা আচ্ছা। আগে কি বেশি ছিল? না, আগে আর একটু কম ছিল। আর একটু কম ছিল। কত পরিবার ছিল এই পাহাড়ে? এখানে আপনার প্রায় 21-এর মতো ছিল। আপনার এই পাহাড়ের নাম কি? এটার নাম হচ্ছে লাওয়াছড়া খাসিয়া পুঞ্জি। খাসিয়া পল্লীতে যারা আছেন তারা কি শুধু পানের উপর নির্ভর, না তারা একটু লেখাপড়ার দিকে যাচ্ছে, অন্য চাকরিতে যাচ্ছে? মূলত পানের উপরেই বেশি নির্ভর, কিন্তু এখন যে নতুন জেনারেশন আসছে ওরা মোটামুটি এখন লেখাপড়ার দিকে সবাই এগোচ্ছে আর কি। কিন্তু তারপরেও যেহেতু আমাদের সব গ্রামগুলোয় পুঞ্জিগুলোয় আপনার খুব রিমোটে, আপনার ক্লাস 5 অনেকে ড্রপ হয়ে যায়, কারণ স্কুলগুলো তো অনেক দূরে থাকে। মৌসুম কোনটা পানের? এটা পিক মৌসুম হচ্ছে আপনার ওই যে জুন থেকে একবারে অক্টোবর পর্যন্ত, মানে এখন একটা পিক মৌসুম চলছে। এখানে কি একই রকম পান হয় না নানা প্রজাতির পান? না, একই ধরনেরই পান। এই পানটা হচ্ছে খাসিয়া পান। আচ্ছা। আর এই পানটা হচ্ছে আপনার অন্যান্য পানের চাইতে এটার আলাদা একটা ইয়ে আছে আর কি। মানে মনে করেন বাংলা পান যেটা ওইটা মাচায় বা সমতল ভূমিতে মাচায় হয়, হ্যাঁ। কিন্তু আমাদের যে খাসিয়া পানটা ওইটা আপনার ওই যে গাছ বেয়ে উঠে, হ্যাঁ। আর স্বাদটাও হচ্ছে আপনার একটু ঝাল। এই প্রাণীগুলো ছিল লাওয়াছড়ায় বা আপনাদের চারপাশে যাদেরকে দেখতে পেতেন, সেই প্রাণীগুলোকে দূরে সরে যাচ্ছে কিনা? ওই যে লাওয়াছড়া ন্যাশনাল পার্ক শুরু হওয়ার পর থেকে আসলে এখানে প্রচুর পরিমাণে পর্যটক এখানে চলে আসে আর কি। আপনারা যেখান থেকে আসছেন ওইখান থেকে এখানে হেঁটে আসতে কিন্তু আপনাকে কোনো সময় হরিণ কিংবা সাপ বা ওই ক্রস করবে, অনেক বন্য শূকর বা বানর ক্রস করে, কিন্তু ইদানিং এগুলো খুব কম দেখা যায়, কারণ এই রাস্তায় তো আপনার সবসময় এই ট্যুরিস্টদের যাতায়াত। কিছু কিছু প্রাণী মনে হইতেছে দেখা যায় না। কোনগুলো বলেন তো? মাছের আইসের মতো যে বনরুই, হ্যাঁ, ওইটা এখন আর দেখি। বনরুই দেখতে পান না? হ্যাঁ, তাহলে আমরা একটু পান দেখি, পান যে এখানে সাজানো হচ্ছে। ওই যে দেখা যায় যে ওটাকে বলা হয় কান্তা। মানে 20 কান্তায় 1 কুড়ি হয়। আবার এই কান্তার মধ্যে কিন্তু আপনার 12 গুছি আছে। 12টা পানে 1 গুছি, আর 12 গুছিতে 1 কান্তা। আবার 20 কান্তায় 1 কুড়ি। আমরা বিক্রি করি আপনার কুড়ি হিসাবে। এগুলো সব ঢাকায় যাচ্ছে? জি না, মূলত সিলেটেই শেষ হয়ে যায়। আপনার ওই যে শেরপুর, তারপরে নবীগঞ্জ, বানিয়াচং, আমাদের সিলেট অঞ্চলের মধ্যে শেষ হয়ে যায়। তবে কিছু পান আপনার দেশের বাইরেও যায়। আচ্ছা, মানে লন্ডনেও যায়? লন্ডনেও যায়। বদলে গেছে তাদের যাপন। প্রথম দেখা ঘরের নকশা দেখলেই বোঝা যাবে। খাসিয়াদের মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বাঁশ ছনপাতার সেই ঘর নেই বললেই চলে। উঠোন ঘিরে দালান, সেখানে পান বাছাই সাজানোর কাজ। যদি একটু কথা বলি, আপনাদের নিজেদের পানের চাষ আছে না? তা আপনারা এমনিতে কি করেন? শুধু কি এই যে এই পানের কাজই করেন না আরো? ঘরের কাজ করি, আর শুধু পান আসে তো পান গুছি করি, এটা আমাদের কাজ। তা আপনারা কি লেখাপড়াও করেছেন? স্কুলে শেষ হয়ে গেল যে? আওয়া যাওয়ার কারণে অনেক দূর রাস্তা তো। আচ্ছা, যাওয়া আসার সমস্যা। আপনাদের যে খাসিয়াদের যে গান, আপনার খাসিয়াদের যে নাচ, সেগুলো কি এখন আপনারা করেন? হ্যাঁ। গান কি গান আছে আপনাদের? খাসিয়া গান আছে আমাদের, ধর্মীয় গান আছে। আচ্ছা। গির্জা হয় আমাদের সপ্তাহে 2 বা 3 বার, এই সময় থাকি হয় মন্দিরে। সেখানে প্রার্থনা সঙ্গীত করেন? আর এমনিতে গান বাজনার কোনো চর্চা নেই প্রার্থনা সঙ্গীত ছাড়া? আপনাদের গান নাচের একাডেমি নাই? বিয়ে শাদী বা অনুষ্ঠান হইলে তারপরে। ও, বিয়ের গীত আছে আলাদা? দূরে আপনাদের না? কি খাবারগুলো? এটা বলা হয়, আমরা আমাদের ভাষায় বলে তোষলি, মানে পাতা পিঠা আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা হয়েছে কি আপনার ওই যে কলার থোর আছে না, কলার থোরের বড়া। ও, কলার থোরের বড়া। এটা কি পাতা? এটা লবণ পাতা বলা হয় এটা। ঠিক আছে দাদা।
খাসিয়া জনগোষ্ঠীর আয়ের মূল উৎসই পান চাষ। এর সঙ্গে যোগ হয়েছে লেবু ও সুপারি। বদলে যাওয়া জাপানেও নিজেদের সংস্কৃতি ও জীববৈচিত্র্যে ছন্দ ধরে রাখতে চান খাসিয়া জনগোষ্ঠীর মানুষেরা। আপনি তো পান চাষের সঙ্গে জড়িত, পানটা কিভাবে চাষ করে বলেন তো? এই তো আমরা পান বাগান দেখছি, বৃষ্টি সিজনে এটা আমরা লাগাই পানটা। পান তুলেন যে এটা পুল দিয়ে তুলি, মই দিয়ে তুলে? হ্যাঁ, বাঁশের মই। কতদিন লাগে এই পান হতে? পান হতে মনে করেন এই যে এখন তুললাম, তুলতে মনে করেন আরো 1.5-2 মাস পরে আবার তোলা যাবে। চারাটা লাগালেন, এটা কি বছর পর বছর থাকে নাকি প্রতি বছর? না, এটা মনে করেন নতুন চারা যে পানটা এই যে এই দেখেন লাগানো হয়েছে এখানে, এই পানটা হইতে আপনার কম ম্যাক্সিমাম আপনার 3 বছর লাগবে, 3 থেকে 4 বছর লাগবে। ও একটা পান পাতা পেতে 3 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, তা আপনি যে পান তুলেন আজকে কি পরিমাণ পান তুললেন? আজকে মনে করেন আমরা 3 জনে তুলছি, মনে করেন 4 কুড়ি পান। 4 কুড়ি পান? হ্যাঁ। তারপরে বাসায় নিয়ে যান, তারপরে পাইকাররা নিয়ে যায় এখান থেকে। আর তৈরি করে দেয় বাসার মেয়েরা? হ্যাঁ, মেয়েরা। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রূপসা নদী থেকে যাত্রা করেছিলাম বৈশাখী। পাথারিয়ার পাহাড়ে এসে পৌঁছতে হেমন্ত এসে গেল। পাথারিয়ার সঙ্গে সাধারণের পরিচয় কম, বরং পাথারিয়ার ঝর্ণা মাধবকুণ্ডেরই লোকপ্রিয়তা বেশি। পাথারিয়ার আগের নাম আদমাই। প্রায় 1000 বছর আগে এই অঞ্চল ছিল গভীর অরণ্যে ঢাকা। এখানে পাথারি নামক নাগা জনগোষ্ঠীর উপশাখা বসবাস করত। সেই থেকে পাহাড়ের নাম পাথারিয়া। আমরা সেই নাগা জনগোষ্ঠীর দেখা পাইনি, এখানে এসেও দেখা হলো খাসিয়া জনগোষ্ঠী। আপনারা তো পাথরিয়া পাহাড়ে আছেন, এই পাথরিয়া পাহাড়ে আপনাদের জীবন কেমন চলছে? পাহাড় তো ভালোই, আগে ছিল তো ভালো আছে, মাঝখানে ধ্বংস হয়েছে। কেমন, কিভাবে ধ্বংস হলো? আগেগুলা তো বড় বড় গাছগুলা তো কাটিয়ে নিয়েছে। এই যে গাছ যে কেটে ফেলালো, তারপর আপনাদের কি ক্ষতি হলো? পাহাড় ধসে পড়ছিল বা ধসে পড়ছে? আচ্ছা, বন্যপ্রাণীর কি অবস্থা? পাহাড়ে যে বন্যপ্রাণী ছিল আছে, কমে গেছে না এখন আছে? আগে থেকে অনেক বাড়ছে। আচ্ছা, কি কি বন্যপ্রাণী আছে আপনার এই পাথারিয়ায়? শুয়োর, আচ্ছা, বা হরিণ, এগুলো আছে? এগুলো আছে। আচ্ছা আচ্ছা, ছোট ছোট বাঘগুলা। ছোট বাঘ আছে? আছে। কি বাঘ এগুলো? যে চিতাবাঘ। চিতাবাঘ আছে? হ্যাঁ। আপনাদের কতগুলো পরিবার থাকেন এই পাথারিয়া, এই পাহাড়ে, এই পঞ্জিতে? এখানে তো আমরা 3টা পুঞ্জি আছে না? 3টা পুঞ্জি, আচ্ছা। হ্যাঁ, 10 নম্বর আর 4 নম্বর। আচ্ছা, কতগুলো পরিবার আপনাদের? প্রায় 150। প্রায় 150 পরিবার আছেন। বাড়ছে পরিবার আস্তে আস্তে? এই পাহাড়ে অবশ্য ইটের দালানের পাশাপাশি তাদের আদিঘরের কিছু নিদর্শন পাওয়া গেল। এখানকার খাসিয়া জনগোষ্ঠীর মানুষেরা পাহাড়ের জীববৈচিত্র্যের বিপন্নতা নিয়ে উদ্বিগ্ন। আপনার তো জন্ম এই পাথারিয়া পাহাড়ে, তাই না? তা পাহাড়টাকে কেমন ছিল? কত পাখি আছে, পাহাড় আছে, গাছ আছে। তখন অনেক ছিল? অনেক ছিল। ঝুম চাষে কি আপনারা শুধু ওই যে পান আর সুপারি করেন, আর কোনো চাষ করেন না? কলা, লেবু, কমলা। ও কমলা হয় এখানে? কিন্তু টিকে না। টিকে না? বর্ষা শরৎ পেরিয়ে হেমন্তের বিকেলে মাধবকুণ্ড জলপ্রপাতে আমরা জলধারা পেলাম ঠিক, কিন্তু কেন যেন মনে হচ্ছিল মাধবকুণ্ডকে আষাঢ় শ্রাবণের মতো 16 আনায় পেলাম না। তবুও
জলধারার শরৎ ধ্বনিতে মুগ্ধ হলাম। ছবির মতো দেশের মানুষ আমরা তো মুগ্ধ হবই। রূপসা নদী থেকে যাত্রা শুরু করে আমরা পাথারিয়া পাহাড়ে এসে পৌঁছলাম। এই যে পাথারিয়া পাহাড়ে পৌঁছতে এই যে মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়, সেই পাথারিয়া পাহাড়ের যে ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণা, সেখানে এসে পৌঁছতে আমরা 18টি জেলা পেরিয়ে এলাম, রূপসী বাংলা দেখে এলাম। এক এক ঋতুতে বাংলার চিত্র বদলে বদলে যায়। এই ছবির মতো দেশের দেখাতে বিরতি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, আমরাও বিরতি দিচ্ছি না। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। এই ছবির মতো দেশ আমরা ঘুরে বেড়াবো।